ড্রেজিং এর মাধ্যমে মৃতপ্রায় নদীগুলিকে পুনরুজ্জীবিত করা হচ্ছে। প্রিয় দেশবাসী, মহান জাতীয় সংসদকে আমরা আমাদের সংসদীয় গণতন্ত্র চর্চার কেন্দ্রবিন্দুতে পরিণত করেছি। নবম জাতীয় সংসদের 7টি অধিবেশনের 174টি কার্য দিবসে সর্বমোট 130টি আইন পাশ হয়েছে। গত 2 বছরে আমরা মাত্র 4টি অধ্যাদেশ জারি করেছি। জাতীয় শিক্ষানীতি, বিআরএসপি, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, জলবায়ু পরিবর্তন, জাতিসংঘে বাংলাকে অফিসিয়াল ভাষার মর্যাদা প্রদানের প্রস্তাব সহ গুরুত্বপূর্ণ বিষয় সংসদে বিস্তারিত সাধারণ আলোচনা হয়েছে। সংসদীয় স্থায়ী কমিটিগুলো নিয়মিত বৈঠক করছে। দুঃখের বিষয়, সংসদে আমাদের প্রধান বিরোধী দল তাদের যথাযথ ভূমিকা পালন করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তারা জাতীয় সংসদের 174টি কার্যদিবসের মধ্যে মাত্র 44 কার্যদিবস উপস্থিত ছিলেন। বিরোধী দলের নেতা মাত্র 5 দিন সংসদে উপস্থিত ছিলেন। অথচ সংসদে কথা বলতে তাদের কোনো বাধা নেই। আমাদের দেশে নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন এবং জাতীয় মানবাধিকার কমিশন স্বাধীনভাবে কাজ করছে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বিচার বিভাগ এখন সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে পারছে। 1973 সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্টের আওতায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। জাতির প্রত্যাশা ও আকাঙ্ক্ষা অনুযায়ী চিহ্নিত যুদ্ধাপরাধীদের কয়েকজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। যত দ্রুত সম্ভব এই বিচার কাজ শুরু হবে। প্রিয় দেশবাসী, সকলের সঙ্গে বন্ধুত্ব এবং কারোর সঙ্গে শত্রুতা নয়, এই নীতির ভিত্তিতে আমরা আমাদের প্রতিবেশী দেশ এবং বহির্বিশ্বের সঙ্গে সম্পর্ক বজায় রেখে চলেছি। আমাদের বন্ধু এবং উন্নয়ন সহযোগী দেশ ও সংস্থাগুলোর সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো বেশি ঘনিষ্ঠ হয়েছে। আমাদের উন্নয়ন কর্মকাণ্ডে তারা আরো ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী হয়ে উঠেছে। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ এখন সর্বোচ্চ সৈন্য প্রেরণকারী দেশ। বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের দল। সাধারণ মানুষের উন্নয়নের মাধ্যমে দেশের সর্বাধিক উন্নয়নই আমাদের লক্ষ্য। আমরা যখনই দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছি, সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করেছি। এবারও আমরা প্রতিশ্রুতি বাস্তবায়ন করে চলেছি। সাধারণ মানুষের কল্যাণে নেওয়া গত 2 বছরের কার্যক্রমই তার প্রমাণ। জনগণের সম্পদ লুট করে যারা সম্পদের পাহাড় গড়ে তুলেছে, যারা ওই জনগণের সম্পদ বিদেশে পাচার করেছে, অতীতের মতো এখনো তারা চেষ্টা করছে দেশের অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে। জাতির পিতার হত্যাকাণ্ডের বিচার যেমন তারা পদে পদে বাধাগ্রস্ত করেছিল, এবার তারা চাইছে যুদ্ধাপরাধীদের বিচার যাতে এদেশে না হয়। এক্ষেত্রে আমরা, প্রিয় দেশবাসী, আপনাদের সহযোগিতা কামনা করি। আমরা জনগণের কল্যাণে কাজ করছি, ব্যক্তিগত চাওয়া পাওয়ার লোভে নয়। আমাদের নির্বাচনী ইস্তেহার আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম সে অনুযায়ী আমরা সকল প্রতিবন্ধকতা অতিক্রম করে আপনাদের জন্য কাজ করে যাব। গত 2 বছরে জনকল্যাণে আমরা যেসব কর্মসূচি গ্রহণ করেছি তার সবগুলোর ফলাফল হয়তো এখনই পাওয়া যাবে না। সময়ের প্রক্রমায় দেশবাসী এসব কর্মসূচির ফলাফল দেখতে পাবেন, কারণ আমাদের সবকিছু শুরু করতে হয়েছে নতুন করে। আমাদের পূর্ববর্তী সরকারগুলো কোনো উন্নয়ন কর্মসূচি রেখে যায়নি, বরং শিক্ষার হার, বিদ্যুৎ উৎপাদন, স্বাস্থ্য সেবা সর্বক্ষেত্রে দেশকে পিছিয়ে রেখে গেছে। দেশবাসীর কাছে আমার অনুরোধ, আপনারা একটু ধৈর্য ধরুন, আমাদের সহযোগিতা করুন। আমরা আমাদের প্রতিশ্রুতি পূরণ করবই ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী, স্বাধীনতার প্রায় 40 বছর পার হতে চলেছে। জাতির পিতার শোষণ বঞ্চনামুক্ত সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়ার স্বপ্ন এখনো বাস্তবায়িত হয়নি। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা, লাখো শহীদের প্রত্যাশিত বাংলাদেশ বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বসবাসযোগ্য একটি উন্নত, আধুনিক,
সমৃদ্ধ এবং অসাম্প্রদায়িক শান্তিপূর্ণ বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা রূপকল্প 2021 বাস্তবায়নের কাজ করে যাচ্ছি। আমরা আপনাদের সর্বাত্মক সহযোগিতা চাই। বাংলার জনগণকে সঙ্গে নিয়ে আমরা বাংলাদেশকে বিশ্ব দরবারে একটি আত্মমর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত করব। হিংসা, বিদ্বেষ, হানাহানি দূর করে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হিসেবে গড়ে তুলব। এদেশের দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবই ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী, আসুন সকল মত পার্থক্য ভুলে ব্যক্তিগত চাওয়া পাওয়ার ঊর্ধ্বে উঠে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা দেশবাসীর কল্যাণে কাজ করি। মহান আল্লাহ আমাদের সহায় হন। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক। দর্শক, সরকারের 2 বছরের কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হলো। আপনারা দেখছেন এনটিভির সন্ধ্যার খবর। এবার পৌরসভা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে 29 জেলার 56টি পৌরসভায় সেনা এবং 25 জেলায় অপর 56টি পৌরসভায় বিডিআর মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। দুপুরে নির্বাচন কমিশনের এক বৈঠকের পর এই সিদ্ধান্ত জানানো হয়। কমিশনার সোহুল হোসাইন বলেছেন, ভোট গ্রহণের আগে পরে মোট 5 দিন সেনা ও বিডিআর সংশ্লিষ্ট পৌরসভায় মোতায়েন থাকবে। সেনা, নৌ ও কোস্টগার্ড নিয়োজিত থাকবে 29 জেলার 56টি পৌরসভা এবং একই সংখ্যক বিডিআর নিয়োজিত থাকবে 25 জেলায়। সেক্ষেত্রে 10 জানুয়ারি সকাল 6টা হতে 13 জানুয়ারি রাত 12টা পর্যন্ত রংপুর ও রাজশাহী বিভাগের পৌরসভাগুলোতে একইভাবে 11 থেকে 14 জানুয়ারি, খুলনা ও বরিশাল বিভাগে, ঢাকা বিভাগে 15 থেকে 18 জানুয়ারি এবং সিলেট ও চট্টগ্রামে 16 থেকে 19 জানুয়ারি পর্যন্ত এরা মোতায়েন থাকবে। আন্তর্জাতিক বাজারে চালের দামের ঊর্ধ্বগতিতে উদ্বিগ্ন সরকার। তবুও খাদ্য নিরাপত্তার স্বার্থে 1.5 গুণেরও বেশি দামে 2.5 লাখ টন চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বেশি দামে চাল কিনতে হলেও কম দামে চাল বিক্রির সরকারি কার্যক্রম ব্যাহত হবে না বলে বিকেলে সচিবালয়ে সভা শেষে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। চাল আমদানি তো ভয়ঙ্কর সংকটপূর্ণ, চাল নাই পৃথিবীতে, আর দাম একেবারে আকাশচুম্বী। বাট আমরা আনছি বিকজ উই ওয়ান্ট টু হ্যাভ সাম স্টকস। আমাদের গত প্রকিউরমেন্টটা হয় নাই এর জন্য। ওয়ারিড বাট নট অ্যাফ্রেড, এন্ড সো দ্যাট অ্যাফ্রেড না হতে পারি এই জন্য আজকে এত দামে ইম্পোর্ট করেছি। আন্তর্জাতিক মাদক চোরাচালানের অন্যতম হোতা ভারতীয় নাগরিক শেখ মোহাম্মদ ফারুককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। রাজধানীর কোতোয়ালি এলাকার জিন্দাবাহার থেকে গ্রেফতার করা হয় তাকে। দিদার চৌধুরীর রিপোর্ট। মাস কয়েক আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়ে দেশের সবচেয়ে বড় মাদকের চালান ইফিড্রিন। পুলিশ জানায়, ধরা পড়া চালানে 80 কেজি ইফিড্রিন ছিল, যা দিয়ে প্রায় 400 কোটি টাকা মূল্যমানের হেরোইন ও ইয়াবা জাতীয় মাদক তৈরি সম্ভব। সেদিনের মাদক চোরাচালানের সাথে জড়িতদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আটক করা হয় শেখ মোহাম্মদ ফারুককে। গোয়েন্দা পুলিশ ভারতীয় এই নাগরিককে বাংলাদেশের মাদক চোরাচালানের অন্যতম হোতা হিসেবে মনে করছেন। আমরা ধারণা করতেছি, যেহেতু সে আন্তর্জাতিক মাদক ব্যবসার সাথে বা চোরাচালানির সাথে জড়িত, সুতরাং আন্তর্জাতিক আপনারা জানেন যে এরা বিভিন্ন ধরনের ইয়ের সাথে জড়িত থাকে। হয়তো অস্ত্র আনা নেওয়া করতে পারে, জঙ্গি কানেকশনও থাকতে পারে, সেটা আমরা ভেরিফাই করে দেখছি। বাংলাদেশে যারা জড়িত তারা কিছু অ্যারেস্ট করেছে, এরা যারা যারা জড়িত ছিল সবাইকে অ্যারেস্ট করছে। যেহেতু আমি জড়িত, আমার অ্যারেস্ট করছে। এ সময় বিশ্বজিৎ বিশু নামে একজনকে আটক করা হয়েছে, যাকে স্থানীয় গডফাদার বলে মনে করছে পুলিশ। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, গুলি ও দেশি বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়। দিদার চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। পুঁজিবাজারে আজও টানা দরপতনের কারণে বিনিয়োগকারীরা বিক্ষোভ শুরু করলে পুলিশ লাঠিচার্জ এবং 8 জনকে গ্রেফতার করেছে। এদিকে ডিএসইতে আজ সূচক কমেছে 200 পয়েন্টেরও বেশি, আর লেনদেন উল্লেখযোগ্যভাবে চলে গেছে 1000 কোটি টাকার নিচে। সকালে দর বৃদ্ধির মধ্য দিয়ে শুরু হয়ে বেলা বাড়ার সাথে সাথে বেশিরভাগ কোম্পানির দাম কমতে থাকে। ব্যাপক দরপতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হলে ডিএসই থেকে বিনিয়োগকারীরা মিছিল নিয়ে বাংলাদেশ ব্যাংকের সামনে গেলে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে। এ সময় রাস্তার দুই পাশ থেকে লোকজনকে সরাতে পুলিশ তাদেরকে ধাওয়া এবং 4 জনকে গ্রেফতার করে। ডিএসির মধুমিতা বিল্ডিং এর ব্রোকারেজ হাউসে ঢুকে অপর 4 জনকে গ্রেফতার করে পুলিশ। বিনিয়োগকারীরা অভিযোগ করেন,
ব্যাপক দরপতনের কারণে তারা শান্তিপূর্ণ মিছিল করছিলেন। পুলিশ সে সময় তাদের উপর হামলা করে। তবে পুলিশ বলছে নিরাপত্তার কথা বিবেচনা করে তাদের গ্রেফতার করা হয়েছে। আমার শেয়ার কমে গেছে, এর জন্য আমি বিনোদনের আমি মিছিল নেমেছি। সবার সাথে বাংলাদেশ ব্যাংকের সামনে আমরা শান্তিপূর্ণ মিছিল নিয়ে গিয়েছি। ওখানে পুলিশ যাওয়া মাত্রই আমাদেরকে 5-7 জনকে পিটিয়ে আহত করছে। রাস্তা অবরোধ করেছে এবং গাড়ির উপরে ইট পাটকেল নিক্ষেপ করছে, যার কারণে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন জানিয়েছেন, কিছুদিনের মধ্যেই যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেফতারকৃতদের বিচার শুরু হবে এবং বর্তমান সরকারের আমলেই এই বিচারের রায় কার্যকর করা হবে। দুপুরে পুলিশ সপ্তাহ উপলক্ষে পুলিশ নারী কল্যাণ সমিতির বার্ষিক সমাবেশে তিনি অভিযোগ করেন, একটি মহল যুদ্ধাপরাধের বিচারে বাধার সৃষ্টি করছে এবং অপরাধীদের রক্ষা করতে নানাভাবে ষড়যন্ত্র করছে। গত 2 বছরে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী। জঙ্গিবাজ, চাঁদাবাজ আর টেন্ডারবাজরা যাতে মাথাচাড়া দিয়ে দাঁড়াতে না পারে, সেজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে বলে তিনি জানান। যুদ্ধ অপরাধী হিসাবে আজকে কয়েকজনকে চিহ্নিত করে ওই ট্রাইব্যুনাল আদালত তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করেছে এবং তারা আজকে গ্রেপ্তার হয়ে আজকে জেলখানায় আবদ্ধ আছে। ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে তাদের সেই বিচার কার্যক্রম শুরু হবে এবং ইনশাআল্লাহ আমরা আশা করি আমরা আগামী 3 বছরের মধ্যে যুদ্ধ অপরাধীদের বিচার করে তাদের শাস্তি বাংলার মাটিতে ইনশাআল্লাহ হবে বলে আমাদের সরকার আশা করে। আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের উত্তরাখণ্ড প্রদেশের রাজধানী দেরাদুনে যাত্রীবাহী একটি বাস গিরিখাদে পড়ে অন্তত 22 জন নিহত হয়েছে। এদের মধ্যে 2 মহিলা ও 6 শিশু রয়েছে। আহত হয়েছে 24 জন। দেরাদুন থেকে পর্যটন শহর মাসুরি যাওয়ার পথে কুঠালগেট এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে 50 ফুট গভীর গিরিখাতে পড়ে গেলে হতাহতের এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, একদল ব্যবসায়ী তাদের পরিবারের সদস্যদের নিয়ে বর্ষবরণ উৎসব পালন করতে হরিদ্বার থেকে মাসুরি যাচ্ছিল। আহতদের দুন সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। খেলার খবর, ফুটবল। কাগজে কলমে 2 সেরা দল শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের লড়াইয়ে শেষ পর্যন্ত জিতেছে শেখ জামাল। গ্রামীণফোন বাংলাদেশ লিগে আজ তারা 2-0 গোলে হারিয়েছে মুক্তিযোদ্ধাকে। প্রথম ম্যাচে আবাহনীর সঙ্গে ড্র করেছিল শেখ জামাল। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু থেকেই মুক্তিযোদ্ধার উপর চড়াও হয় কোচিন এনামুল এমিলিরা। প্রথমার্ধে গোলের কয়েকটি সুযোগ তৈরি করলেও কাজে লাগাতে পারেনি। আক্রমণের দিক থেকে পিছিয়ে ছিল না মুক্তিযোদ্ধাও, কিন্তু তারাও গোলের দেখা পায়নি প্রথমার্ধে। দ্বিতীয়ার্ধে 2 দলই ছিল গোলের জন্য মরিয়া। 53 মিনিটে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে এগিয়ে নেন ক্যামেরুনের মিডফিল্ডার মোটো। এরপর 73 মিনিটে বাম প্রান্ত থেকে শাকিলের বাড়ানো বলে আলতো করে পা লাগিয়ে ব্যবধান দ্বিগুণ করেন বদলি স্ট্রাইকার সবুজ। বাকি সময় চেষ্টা করেও খেলায় ফিরতে পারেনি মুক্তিযোদ্ধা। খবর শেষ করছি, যাবার আগে কেএসটিএমটিবার শিরোনামগুলো আরো একবার। চেষ্টার ত্রুটি নেই, অনেক ক্ষেত্রে সাফল্য এসেছে মহাজোট সরকারের 2 বছর পূর্তিতে জাতির উদ্দেশ্যে ভাষণের প্রধানমন্ত্রী। নির্বাচনী ওয়াদার সাফল্য নিয়ে সরকারের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ বিএনপির। পৌর নির্বাচন সুষ্ঠু করতে 44 জেলার 112 পৌরসভায় সেনা ও বিডিআর মোতায়েনের সিদ্ধান্ত। আন্তর্জাতিক মাদক চোরাচালানের অন্যতম হোতা ভারতীয় নাগরিক শেখ মোহাম্মদ ফারুক গ্রেপ্তার। এ ছিল সন্ধ্যার খবরে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।